আজ আমরা বলবো যে কঠিনের তাপীয় প্রসারণের আন্ডারে একটা থিওরি, সেটা হলো উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। যে উষ্ণতা পরিবর্তন করলে কঠিন পদার্থের ঘনত্ব কিভাবে পরিবর্তিত হবে সেটা আজকে আমরা জানব। কার পরিবর্তন? ঘনত্বের পরিবর্তন। এবার তোমরা জানো যে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাই তো? যে ডি ইকুয়ালস টু এম বাই ভি। ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। আমরা ঘনত্ব কাকে বলি? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। তাহলে যদি উষ্ণতা পরিবর্তন করে, সাপোজ তুমি একটা কঠিন পদার্থ নেওয়া আছে, এই কঠিন পদার্থ যদি উত্তপ্ত করা হয়, তবে এই উত্তপ্ত করলে এই কঠিন পদার্থের ভর কোনো পরিবর্তন হবে না। যেমন সাপোজ একটা উদাহরণ দিই, যে একটা বরফের টুকরো আছে, এই বরফের টুকরো যদি কিছু পরিমাণ যদি হিট দেওয়া হয়, তবে এই হিট দেওয়ার জন্য ওই কঠিন পদার্থ কি হবে? গলে যাবে, কিন্তু ওই ভর যা ছিল সেটাই থাকবে। তার মানে যে আমি কোনো কঠিন পদার্থকে যদি হিট দিই, তাহলে সেই কঠিন পদার্থের ভরের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কঠিন পদার্থকে যদি হিট দেওয়া হয়, তবে হিট দেওয়ার জন্য কোনো কঠিন পদার্থের কি হবে? তার আয়তন অবশ্যই পরিবর্তন হবে। তোমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়েছো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পড়েছো এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছো। তাহলে তোমরা অলরেডি আগে থেকেই জানো যে কোনো কঠিন পদার্থকে যদি হিট সাপ্লাই করা হয়, তবে কঠিন পদার্থ আয়তন বৃদ্ধি পায়। তার মানে ভর কোনো পরিবর্তন হয় না। তাহলে কোনো কঠিন পদার্থকে যদি উত্তপ্ত করি, তাহলে ভরের কোনো পরিবর্তন না হয়ে শুধু আয়তনের পরিবর্তন হবে। তাহলে আয়তনের পরিবর্তন হলে ভর তো থাকছে, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু আয়তনের পরিবর্তন হচ্ছে। তাহলে এই অনুপাতে কি? অবশ্যই পরিবর্তন হবে। ভর একই আছে, কিন্তু উষ্ণতা প্রয়োগ করলে, মানে উষ্ণতা প্রয়োগ করে ভর একই আছে, আয়তনের পরিবর্তন ঘটছে। তার মানে এই অনুপাতের পরিবর্তন ঘটবে, এবং এই অনুপাতকে আমরা কি বলি? ঘনত্ব। তার মানে কোন কঠিন পদার্থকে যদি আমি উত্তপ্ত করি বা যদি হিট সাপ্লাই করি, তাহলে ভরের কোনো পরিবর্তন না হয়ে আয়তনের পরিবর্তন হয়, এই জন্য অনুপাতের পরিবর্তন হয়, এবং অ্যাকচুয়ালি অনুপাতটাকে আমরা কি বলি? ঘনত্ব। তাহলে ঘনত্বের পরিবর্তন হয়। এবং তোমরা জানো যে কোনো কঠিন পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করে তার আয়তনটা বেড়ে যায়। তাহলে আয়তন বৃদ্ধি পেলে তার ঘনত্বটা হচ্ছে কমে যায়। এবং অ্যাকচুয়ালি এই প্রবলেমটাই আমরা ম্যাথমেটিক্যালি এখানে আমরা ডিফাইন করব, যে কোনো কঠিন পদার্থকে উষ্ণতা পরিবর্তনের জন্য ঘনত্বের কিরূপ পরিবর্তন হচ্ছে সেটাই আমরা ম্যাথমেটিক্যালি এখানে জানবো। এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেম করার পর তারপর আমরা ওই ম্যাথমেটিক্সের যে প্রবলেমটা পাবো, যে ইকুয়েশন পাবো, সেখান থেকে আমরা বাস্তব যে সিচুয়েশনটা হয় বা যেটা রিয়েল কেসে সেটা আমরা মিলাবো। ঠিক আছে? তাহলে ঘনত্ব মানে কি বোঝায়? ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব ইকুয়ালস টু বোঝায় ভর বাই আয়তন। যে ধরি কোন কঠিন পদার্থের ভর m তো ফিক্সড। এবার T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন V1 ও ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে D1, তাই তো? যে অ্যাকচুয়ালি এটা কি আমাদের ইনিশিয়াল কেস, মানে প্রাথমিক উষ্ণতায়।
আর ভর তো একই থাকবে, তাহলে ভর m T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন V1 ও ঘনত্ব D1। এবার আমি কি করলাম, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন ধরলাম যে V2 ও ধরলাম যে ঘনত্ব হলো D2। এবং যে ক্ষেত্রে আমরা ধরবো যে এই T2 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে T1 থেকে যে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে তার তাপমাত্রাটা বেশি। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট কেস থেকে আমরা কি পাবো, এই ফার্স্ট কেস থেকে আমরা পাবো যে D1 ইকুয়ালস টু m বাই V1, তাই তো? এটা আমরা পেলাম ফার্স্ট কেস থেকে। আর সেকেন্ড কেস থেকে আমরা কি পাবো, সেকেন্ড থেকে আমরা পাবো D2 ইকুয়ালস টু m বাই V2, তাই তো? যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে উষ্ণতা পরিবর্তন করে তার ঘনত্বের পরিবর্তন কেন হয়েছে, যে কোনো কঠিন পদার্থের উষ্ণতা পরিবর্তন করে তার ঘনত্বের পরিবর্তন কেন হয়েছে, কেন? উষ্ণতা পরিবর্তন করে ওই কঠিন পদার্থের আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আয়তন পরিবর্তন হওয়ার জন্য তার রেশিওর পরিবর্তন ঘটেছে, আর অ্যাকচুয়ালি রেশিওটাই কি ঘনত্বকে ইন্ডিকেট করছে। তাহলে ফার্স্ট কেস থেকে D1 = m বাই V1 এবং D2 = m বাই V2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা তাহলে অতএব এই দুটো ইকুয়েশনকে যদি কম্বাইন করি তাহলে কি পাবো, D1 বাই D2 ইকুয়ালস টু আমরা পাবো V2 বাই V1, আমরা এটা পাবো, তাই না? D1 বাই D2 পাবো, তাহলে কি হবে, এটা বাই এটা, তাহলে V2 উল্টা হবে, তাহলে V2 বাই V1। কেন? D এর সঙ্গে V এর কি সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। তাহলে D1 বাই D2 ইকুয়ালস টু V2 বাই V1। এবার আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যে এই যে V2, এই V2 কি, V2 হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে আমরা এখানে কার চেঞ্জ হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা যদি বলি যে কঠিন পদার্থের, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে, কি বলেন, কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে, তাহলে আমরা কি লিখবো, V2 ইকুয়ালস টু V1 টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। তোমরা এটা প্রত্যেকে জানো, কারণ এটাও আমি তোমাদেরকে প্রুফ করিয়েছি ফার্স্ট ক্লাস, মানে সলিডের যে এক্সপানশন, মানে কঠিনের তাপীয় প্রসারণের ফার্স্ট ক্লাসে আমি এটাকে প্রুফ করিয়েছি। তা V2 ইকুয়ালস টু কত, V1 * 1 প্লাস গামা ইনটু T2 বাই T2 মাইনাস T1। তাহলে আমরা কি পাবো, V2 বাই V1 ইকুয়ালস টু 1 প্লাস গামা T2 মাইনাস T1, এটা পাবো আমরা, এই পেলাম। এবারে V2 বাই V1, এই যে দেখো, তাহলে এই যে এখানে এই V2 বাই V1 মানে কি, V2 বাই V1 মানে D1 বাই D2। তাহলে এর রিপ্লেসমেন্টে আমরা লিখতে পারবো যে D1 বাই D2 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস গামা ইনটু T2 মাইনাস T1, এটা লিখতে পাবো। তাহলে আমাকে বার করতে কি হবে, D2 কি আমাদের, D2 হচ্ছে আমাদের অন্তিম ঘনত্ব, D2 কি হচ্ছে আমাদের অন্তিম ঘনত্ব। তাহলে আমাকে দেখতে হবে যে T2 তে ঘনত্ব কত, তাহলে D2 মানে কত হবে, তাহলে এখান থেকে D2 ইকুয়ালস টু হবে, যদি মন দিয়ে দেখো, যে D2 ইকুয়ালস টু হবে D1 বাই 1 প্লাস গামা ইনটু T2 মাইনাস T1। তাই হবে কি না, যে D2 যাবে উপরে আর এই টোটাল রাশিটা নামবে, এরকম হবে। এবার আরেকটু মন দিয়ে দেখো, তাহলে এই যে এই টোটালটা যেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এই যেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই টোটালটার পাওয়ারে কি আছে,
এবার এই টোটাল রাশিটা যদি উল্টে যায় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটা ইনভার্স হয়ে যাবে। তার মানে কি হবে, d2 ইকুয়ালস টু হবে d1 ইনটু 1 প্লাস গামা t2 মাইনাস t1। তার কি এই টোটাল পাওয়ারে কি হবে মাইনাস 1 হয়ে যাবে, টোটালটার পাওয়ারে কি হবে মাইনাস 1 হয়ে যাবে। এবার তোমাদের ম্যাথে আছে দ্বিপদ উপপাদ্য মানে বাইনোমিয়াল থিওরাম। তোমাদের ম্যাথে আছে, তোমাদের ক্লাস 11 এ ম্যাথে আছে যে বাইনোমিয়াল থিওরাম। ওই বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্য অনুযায়ী এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এই এখানে গুণ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ারে কি আছে -1, তাহলে -1টা এখানে গুণ হয়ে যায়। এটা আমাদের ম্যাথমেটিক্সের বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্য অনুযায়ী। তাহলে এই পাওয়ারটা কি হবে এখানে গুণ হয়ে যাবে। তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে কি থাকবে, যদি গুণ হয়ে যায় এখানে তাহলে থাকবে d2 ইকুয়ালস টু d1, এটা কি প্লাস আছে এখানে -1টার পাওয়ার এখানে গুণ হয়ে যাবে। তাহলে থাকবে 1 মাইনাস গামা ইনটু t2 মাইনাস t1। দেখো এটা থাকবে না, তাই তো, যে এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, আমরা লাস্ট পর্যন্ত পেলাম যে d2 ইকুয়ালস d1 ইনটু 1 মাইনাস গামা ইনটু t2 মাইনাস t1, এটা আমরা পেয়েছি। এবার দেখো আমরা কি ধরেছি যে t1 থেকে t2 করলাম, সেই t2 মানটা বেশি। তাহলে এই ক্ষেত্রে অতএব t2 গ্রেটার দেন t1। এবার এখানেই এটাকে আমাদের যে ঘনত্ব কিভাবে পরিবর্তন হচ্ছে এটা তার ইকুয়েশন, এবং তোমার যদি নিউমেরিক্যাল প্রবলেম করতে হয় তাহলে এই ইকুয়েশনটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই ইকুয়েশনের সাহায্যে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, ঠিক আছে। কিন্তু এবার এই ইকুয়েশনের তোমাকে এবার সিগনিফিকেন্স মানে তাৎপর্য কি তোমাকে বুঝতে হবে। দেখো তাহলে এই ক্ষেত্রে এই t1 এর সাপেক্ষে t2 কি, এই যে t1 এর সাপেক্ষে t2 কি বেশি আছে, তাহলে t1 এর সাপেক্ষে t2, এই t2 যদি বেশি হয় তাহলে বিয়োগফলটা কি হবে, t1 এর সাপেক্ষে t2 কি আছে বেশি, তাহলে t1 সাপেক্ষে t2 যত বেশি হবে, মানে এই t1 এর সাপেক্ষে t2 যত বেশি হবে তত আমি ওই পদার্থের তাপমাত্রা তত বেশি বৃদ্ধি করেছি। তাহলে t1 এর সাপেক্ষে t2 যত বেশি বৃদ্ধি হবে তত এই গ্যাপ মানে এই রাশিটা মান কি আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এখানে 1 তো ফিক্সড, 1 কনস্ট্যান্ট। তাহলে t1 এর সাপেক্ষে t2 যত বৃদ্ধি পাবে তত এই টোটাল রাশিটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে এই টোটাল রাশি যদি বৃদ্ধি পায় তাহলে 1 তো কনস্ট্যান্ট, তাহলে এই সম্পূর্ণ রাশিটা এই যে গামা ইনটু t2 মাইনাস t1 এই সম্পূর্ণ রাশি যদি বৃদ্ধি পায় তাহলে এই বিয়োগফলটা কি হবে আস্তে আস্তে কমবে, এবং এই বিয়োগফলটা যদি কমে যায় তাহলে d2 কি কমে যাবে, তাই তো। এই বিয়োগফল যদি কমে যায় তাহলে বিয়োগফলটা ইনটু d1, তাহলে বিয়োগফলের মান যদি কমে যায় d1 তো কনস্ট্যান্ট, কেন t1 ডিগ্রিতে ওই পদার্থের ঘনত্ব d1টা কনস্ট্যান্ট ছিল। তাহলে 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 কি হচ্ছে, তাহলে এই t1 এর সাপেক্ষে t2 কি, t1 এর সাপেক্ষে t2 যত বেশি বাড়ছে তত এই রাশির মানটা বাড়ছে। এই রাশির মান যদি বৃদ্ধি পায় তাহলে এর বিয়োগফলটা কি হবে, মানে এই টোটাল রাশিটা কি হবে, এইটা বাড়ছে মানে বিয়োগফলটা কমবে। তাহলে এই সম্পূর্ণ রাশিটা আস্তে আস্তে কমছে, কেন টেম্পারেচার বৃদ্ধি পেলে। তাহলে টেম্পারেচার বৃদ্ধি পেলে এই সম্পূর্ণ রাশিটা কমছে, তাহলে এই সম্পূর্ণ রাশির সঙ্গে গুণ কি d1, তাহলে সম্পূর্ণ রাশি কমছে মানে কি আলটিমেটলি এই d2 মানটা কি কমছে। তাহলে d2 এর মান কমছে মানে কি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে d1 এর সাপেক্ষে d2 মানটা কমছে, মানে কি d2 ঘনত্ব আস্তে আস্তে কমছে। তাহলে অতএব t2 গ্রেটার দেন যদি t1 হয় তাহলে আমরা বলতে পারবো যে d2 লেস দেন d1, তাই না। যদি টেম্পারেচার বৃদ্ধি পায় তবে এই রাশিটা বাড়ছে মানে বিয়োগফল কমছে, বিয়োগফল কমলে কি হবে গুণ এই d1 এর সঙ্গে গুণফলের মানটা কমবে, এবং গুণফলের মানটা কি d2 কে ইন্ডিকেট করছে, তাহলে d2 মানটা কমবে। তার মানে
নিউমেরিক্যাল প্রবলেম করতে গেলে আমাকে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে যে টেম্পারেচার চেঞ্জ করলে ঘনত্বের পরিবর্তন। আর ওর যে সিগনিফিকেন্সটা কি, যে তাপমাত্রা T1 থেকে T2 যদি বৃদ্ধি হয় তাহলে D2 মানটা কমে যাবে। এবার যদি বলা হয়, যদি আমরা বলি যে 0 ডিগ্রিতে ঘনত্ব D0, 0 ডিগ্রিতে কত ঘনত্ব, 0 ডিগ্রিতে ঘনত্ব D0 এবং T ডিগ্রিতে ঘনত্ব হচ্ছে D সাফিক্সে T, 0 ডিগ্রিতে ঘনত্ব D0 এবং T ডিগ্রিতে ঘনত্ব D সাফিক্সে T, তাহলে টেম্পারেচার বৃদ্ধি বা হয়েছে T, তাই তো? তার মানে আমরা এই সম্পূর্ণ রাশিকে আমরা এবার নিউ ফর্মে লিখতে পারবো যে D2 মানে কি অন্তিম, তাহলে D2 এর জায়গায় আমরা লিখতে পারবো যে DT ইকুয়ালস টু D1 মানে প্রাথমিক, মানে D0 কত হবে ইনটু 1 মাইনাস গামা T2 কত, T2 মানে তো T হয়েছে, যেই মানে T2 মানে কত, T2 মানে কি এই যে অন্তিমটা কত T মাইনাস কত T1 মানে প্রাথমিক মানে 0, তার মানে আলটিমেটলি আমরা কি লিখতে পারবো যে DT ইকুয়ালস টু D0 ইনটু 1 মাইনাস গামা T, তাই তো? তার মানে কি আমরা এভাবেও লিখতে পারি, যে ক্ষেত্রে DT মানে কি T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাওয়ার পর অন্তিম ঘনত্ব, D0 মানে 0 ডিগ্রিতে পদার্থের প্রাথমিক ঘনত্ব, গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের, আর T মানে কি উষ্ণতা বৃদ্ধি, 0 ডিগ্রি ছিল ওখান থেকে T করা হয়েছে, তাহলে ডিফারেন্স কত T, তাহলে T হচ্ছে আমাদের উষ্ণতা বৃদ্ধি। তাহলে এই টোটালটা কি হলো উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম জন্য লাগবে, এবং তোমাকে কিন্তু হয়তো তোমাকে এটাও বলতে পারে যে উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্ব কিভাবে পরিবর্তিত হয়, তখন তোমাকে এই সম্পূর্ণটা দেখাতে হবে একদম, মানে এই পর্যন্ত মিনিমাম মাস্ট যদি থাকে 2 নম্বরে, তাহলে তোমাকে অবশ্যই এই সম্পূর্ণ ভাষা লিখে দিয়ে তো মানে ভাষা লিখে তোমাকে এই পর্যন্ত পড়তেই হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং আমাদের নেক্সট থিওরি যেটা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণের লাস্ট থিওরি, যে কঠিনের তাপীয় প্রসারণ চ্যাপ্টারের বা এই টপিকের লাস্ট থিওরি আমরা করব, যাকে আমরা কি বলি তাপীয় পীড়ন, থার্মাল স্ট্রেস। নেক্সট আমরা হচ্ছে তাপীয় পীড়ন, এবং অ্যাকচুয়ালি পীড়ন কি সেটা তোমরা এই ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছো, যে তাপীয় পীড়ন কি, মানে অ্যাকচুয়ালি পীড়ন কি তোমরা সেটা পড়েছো। পীড়ন যে বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে বল কাজ করে, মানে যে প্রতিক্রিয়া বল, তাকে আমরা কি বলি পীড়ন। তাই এবার আমরা নেক্সট টপিক আমরা পড়বো যে তাপীয় পীড়ন। নেক্সট হচ্ছে তাপীয় পীড়ন, যাকে আমরা বলা হয় থার্মাল স্ট্রেস। তাপীয় পীড়ন, যে তাপীয় পীড়ন এই ওয়ার্ডের মধ্যেই তোমাদের 50% তোমাদের অ্যানসারটা হয়ে যাবে। যে তাপীয় পীড়ন মানে কোনো কঠিন পদার্থকে, অ্যাকচুয়ালি কি তাপীয় পীড়ন কঠিনের প্রসারণের আন্ডারে আছে, তার মানে এই তাপীয় পীড়ন মানে কি যে কোনো কঠিন পদার্থের মধ্যে কি পীড়ন সৃষ্টি হয়েছে, বাট সেই পীড়নের জন্য দায়ীকে হিট মানে তাপীয়, মানে কোন কঠিন পদার্থকে তাপ হিট দেওয়ার জন্য
যে পীড়ন সেটাকে আমরা তাপীয় পীড়ন, যে অ্যাকচুয়ালি তোমাদের 50% এখান থেকে হয়ে যাবে তাপীয় পীড়ন মানে তাপ দেওয়ার জন্য পীড়ন। কিন্তু এবার তোমাকে ডিটেলসে পড়তে হবে যে তাপীয় পীড়ন বলতে কি বোঝায়। দেখো তাপীয় পীড়ন বলতে কি বোঝায়, ধরলাম যে এটা একটা আছে রড, কি আছে যে এটা একটা আছে কঠিন রড, কঠিন রড আছে, লোহা তামা বা অ্যালুমিনিয়ামের একটা রড আছে। এবার এই রডকে যদি আমরা হিট দিই, এই রডকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে এই রডের কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এবং এক্ষেত্রে এই কঠিন পদার্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা কি সম্পূর্ণ ফ্রি। ফ্রি মানে কি, একে কেউ বাধা দেওয়ার কেউ নাই, তাই তো। যে এটা কি একটা রড আছে, একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা রড আছে, আমি হিট করব, এর কি কণাগুলো কম্পিত হবে, কম্পিত হয়ে ওদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে, এবং দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য একে কেউ বাধা দেওয়ার কেউ নাই, সম্পূর্ণ ফ্রি এক্সপানশন হবে, সম্পূর্ণ ফ্রি এক্সপানশন। এবার যদি হিট করার পর যদি ঠান্ডা করি তাহলে কি হবে, ও আবার কি ফ্রিলি আবার সংকুচিত হবে, তাই তো। তাহলে কোনো কঠিন পদার্থকে যদি হিট প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, এবং যদি আমরা তাপমাত্রা কমিয়ে দিই, যদি ঠান্ডা করা হয়, তবে কি তার দৈর্ঘ্যটা কমে যায়, মানে সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে আবার তার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু এক্ষেত্রে আমরা কি বললাম, এই তাপীয় পীড়নের ক্ষেত্রে এই কঠিন পদার্থকে আমরা কি করব, এই কঠিন পদার্থকে আমরা যে এই কঠিন পদার্থকে এই দুটি ওয়ালের মাঝখানে আটকে দিলাম। তো এই কঠিন পদার্থকে একটা দুটি কি ওয়ালের মাঝখানে ভাবে দিলাম আটকে, এবার আটকে দিয়ে একে এবার হিট দিলাম সাপ্লাই। এই কঠিন পদার্থকে কি দুটি ওয়ালের মধ্যে আটকে এবার হিট সাপ্লাই করলাম। তাহলে এবার আমাকে বলো, যদি হিট সাপ্লাই করি, যদি হিট প্রযুক্ত করি, তাহলে এই যে লোহার যে দণ্ড আছে বা যে কঠিন পদার্থের যে দণ্ড আছে ওর কি টেন্ডেন্সি, এই কঠিন পদার্থকে যদি হিট সাপ্লাই করি তবে কঠিন পদার্থের টেন্ডেন্সি কি বা অ্যাকচুয়ালি ওর প্রবণতা কি, যে ওর দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তাই তো। ও কি করবে, ও দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবে, এটা কি কঠিন পদার্থের টেন্ডেন্সি, যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবে। কিন্তু অ্যাকচুয়ালি এই কঠিন পদার্থকে দুই সাইডে দুটি কি ক্লিপ দিয়ে ওকে আটকানো আছে। তাহলে ক্লিপ দিয়ে যদি আটকানো থাকে তাহলে এই কঠিন পদার্থ কি করবে, ও দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবে, এই দিকেও করবে, আবার এই দিকেও কি দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবে। কিন্তু এখানে কি ওই দুটি ওয়ালের মাঝখানে কি ক্লিপ দিয়ে আটকে থাকার জন্য এই ওয়াল একে দৈর্ঘ্য বৃদ্ধি করতে দিবে না। তার মানে কি, যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে দিবে না মানে কি, তার মানে যে এই ওয়াল কি করবে, এই ওয়াল অ্যাকচুয়ালি এই ওয়াল আছে, এই ওয়াল আছে, হ্যাঁ। তাহলে এবার এই যে কঠিন এখানে কি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইবে, ওকে ঠেলা মারবে, কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়াল কি করবে, এই ওয়াল যেহেতু ক্ল্যাম্পিং করানো আছে, ফলে এই ওয়াল ওকে যেতে দিবে না। ফলে কি করবে, এই ওয়াল এবার এর এগেইনস্ট একটা ফোর্স অ্যাপ্লাই করবে, অর্থাৎ তার মানে একে দৈর্ঘ্য বৃদ্ধি করা, মানে একে উত্তপ্ত করা হচ্ছে যে তুই দৈর্ঘ্য বৃদ্ধি হ। অ্যাকচুয়ালি ওর টেন্ডেন্সি আছে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার, কিন্তু কি দুই দিকে হচ্ছে ওকে ক্লিপ দিয়ে আটকে থাকার জন্য এই ওয়াল কি করছে, এই ওয়াল
এই ওয়াল কি করছে, এবার এই ওয়াল এই যে যে এই যে দণ্ডের কি বিরুদ্ধে একটা বাধা দিচ্ছে, বা অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে এই দণ্ড দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইছে, এটাও ধর্ম, ওর টেন্ডেন্সি আছে, কিন্তু এই ওয়াল ওর এগেনস্টে বাধা দিচ্ছে। তাহলে বাধা দেওয়ার জন্য এই দণ্ডের কি হবে, অভ্যন্তরে একটি প্রতি একক ক্ষেত্রফলে যে পীড়ন সৃষ্টি হয় তাকেই আমরা কি বলি, যে তাপীয় পীড়ন। যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে ওকে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে, ওকে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে, যে ওকে হিট সাপ্লাই করা হচ্ছে যে তুই দৈর্ঘ্য বৃদ্ধি হো, কিন্তু আবার কি করেছে, আবার দুই দিকে এবার ক্লিপ দেওয়া আছে। তার মানে কি, যে ওকে বলছে যে তুমি দৈর্ঘ্য বৃদ্ধি হও, কিন্তু আমি হতে দিচ্ছি না। তার মানে এই কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধির এগেইনস্টে এই ওয়াল কি করছে, বাধা প্রদান করছে, তাই তো। একে ও কি চাইবে, আমি দৈর্ঘ্য বৃদ্ধি হবো, কিন্তু এই ওয়াল কি করছে, ওর এগেইনস্টে বাধা দিচ্ছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি করতে দিচ্ছে না। তাহলে এর অভ্যন্তরে কি সৃষ্টি হবে, একটি যে প্রতি একক ক্ষেত্রফলে যে পীড়ন সৃষ্টি হবে, যে বল সৃষ্টি হবে, তাকে আমরা কি বলছি, যে তাপীয় পীড়ন, তাই তো। যে এ বাড়তে চাইছে, কিন্তু কি ওকে ও বাধা দিচ্ছে, কেন, এখানে সামনে ওয়াল করা আছে। ফলে এর মধ্যে যে পীড়ন সৃষ্টি হবে প্রতি একক ক্ষেত্রফলে, মানে অ্যাকচুয়ালি তাহলে এই কঠিন পদার্থের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে বল সৃষ্টি হবে তাকে আমরা কি বলছি, যে তাপীয় পীড়ন। সবথেকে আমি আরেকটা ভালো উদাহরণ দিচ্ছি, যে সাপোজ যে বিভিন্ন হচ্ছে টিভি সিরিয়ালে দেখায়, যে এই দুটা হাত শিকল দিয়ে বাঁধা আছে, এই হাত কি শিকল দিয়ে বাঁধা আছে। এবার বাঁধা থাকা অবস্থায় তোমাকে কেউ দেশলাইয়ের কাঠি দিয়ে ছ্যাঁকা দিচ্ছে, তাই তো। যে অ্যাকচুয়ালি তোমার পা বাঁধা আছে, এবং তোমার হাতও কি এইভাবে বাঁধা আছে। এবার বাঁধা থেকে তোমাকে একজন এক্সটার্নাল সোর্স তোমাকে এবার দেশলাইয়ের কাঠি দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। তাহলে কি হবে, তাহলে তোমার যে ধর্ম, তোমার কোন ধর্ম, তোমার ধর্ম হচ্ছে তুমি নিজেকে সেভ করতে চাইবা, মানে অ্যাকচুয়ালি তোমাকে ছ্যাঁকা দিচ্ছে, মানে কি, যে তুমি তাকে প্রোটেস্ট করবা, তুমি তার এগেইনস্টে বাধা দিবা, কিন্তু অ্যাকচুয়ালি কি, যে তোমার হাত এবং কি তোমার পা কি বাধা থাকার জন্য তোমার মধ্যে কি হবে, একটি ক্ষোভ সৃষ্টি হবে। ওই একটি ক্ষোভ, এটা কি এই কঠিন পদার্থের মধ্যেও ঠিক সেটাই সৃষ্টি হবে। এবং এই কারণের জন্যই রেল লাইনের মাঝে ফাঁক, মানে অ্যাকচুয়ালি কি ওই রেল লাইনে ওই দুটি রেল ট্র্যাকের মাঝখানে কি থাকে, একটা ছোট ফাঁকা অংশ থাকে। কেন থাকে, যদি ফাঁকা অংশ না থাকতো, তাহলে ওই মানে রেল লাইনে লোহার ট্র্যাকের উপর তাপীয় পীড়ন সৃষ্টি হতো, এবং এই তাপীয় পীড়ন সৃষ্টি হওয়ার জন্য লোহার যে লাইনটা সেটা বেঁকে যেত। অ্যাকচুয়ালি তোমাকে কেউ ছ্যাঁকা দিচ্ছে, তোমার কি টেন্ডেন্সি, আমি তাকে বাধা দেবো, বাট যদি তোমাকে কেউ হাত পা যদি বেঁধে রেখে দেয়, তাহলে কি হবে, তাহলে তোমার মধ্যে এতটা ক্ষোভ সৃষ্টি হবে, তোমার কি হাত পা যদি কেউ খুলে দিল, তাহলে কি করবে, তাহলে ওকে ওখানে কি করবে, একদম যেটা পারবে সেটা মেরে দেবে। তার মানে কি, যে অ্যাকচুয়ালি তোমার টেন্ডেন্সি হিট প্রয়োগ করলে তুমি ওকে বাধা দিবে, কিন্তু অ্যাকচুয়ালি কি, যে তোমাকে টেন্ডেন্সি আছে বাধা দেওয়া, বা তোমার হাত পা বাধা থাকার জন্য তুমি সেখানে প্রোটেস্ট করতে পারছো না, বাট সেটা তোমার ধর্মতে আছে, তোমার কি সেটা আইন, তোমার রাইট আছে, করতে পারছো না। বাট তুমি যখনই কি খোলা বাবা, তখনই কি ওকে কি করবে, মারবে। ঠিক সেম ভাবে যে এই লোহার রডকে হিট সাপ্লাই করছি, তাহলে হিট সাপ্লাই করলে এর কি টেন্ডেন্সি কি আছে, আমি দৈর্ঘ্য বাড়বো, কিন্তু অ্যাকচুয়ালি কি ওকে হিট সাপ্লাই করছে দৈর্ঘ্য বাড়ার জন্য, দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য, বাট দৈর্ঘ্য বৃদ্ধি হতে দিচ্ছে না। তার মানে এই পদার্থের মধ্যে কি হবে, একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হবে।
মানে সেটা কি, যে প্রতি একক ক্ষেত্রফলে যে বল সৃষ্টি হবে তাকে আমরা কি বলছি, তাপীয় পীড়ন। এবং যেটা বললাম উদাহরণ, সেটা হচ্ছে ওই রেল লাইনের ট্র্যাক। যদি ফাঁকা অংশ থাকতো, তাহলে রোদ্রের হিটের জন্য বা রেলের চাকার যে ঘর্ষণের জন্য ওই রেল লাইনের ট্র্যাকটাও গরম হয়ে যেত। গরম হওয়ার জন্য যদি ফাঁকা অংশ না থাকতো, তবে ওই লোহার রডের মধ্যেও কি এই তাপীয় পীড়ন সৃষ্টি হতো, যার জন্য রেলের ট্র্যাকটা এভাবে বেঁকে যেত। ক্লিয়ার? তাহলে তাপীয় পীড়ন কি, যে কোনো কঠিন পদার্থকে দুই দিকে আটকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে এই দুটো কি করবে, ওয়াল এর দৈর্ঘ্য বৃদ্ধি করতে দিবে না। তাহলে ওই কঠিন পদার্থের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে যে বলের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, তাপীয় পীড়ন। এবং এই তাপীয় পীড়নের মানটা আমাকে বার করতে হবে। এই তাপীয় পীড়নের আমাকে রাশিমালা বার করতে হবে। ক্লিয়ার? ধরলাম যে ধরি, এবার তাপীয় পীড়নের রাশিমালা বার করছি, যে ধরি তারের প্রাথমিক দৈর্ঘ্য, হচ্ছে স্মল এল, কমা ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম যে এ, উষ্ণতা বৃদ্ধি টি, এবং ইয়ং গুণাঙ্ক কার, কঠিন পদার্থ। তাহলে এবং ইয়ং গুণাঙ্ক ক্যাপিটাল ওয়াই। ধরলাম যে ধরি তারের প্রাথমিক দৈর্ঘ্য স্মল এল, ক্ষেত্রফল এ, উষ্ণতা বৃদ্ধি টি এবং ইয়ং গুণাঙ্ক ওয়াই। ঠিক আছে? তাহলে এবার আমরা কি জানি, আমরা জানি যে ইয়ং গুণাঙ্ক ইকুয়ালস টু বলতে কি বোঝায়, ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু বোঝায় যে অণু দৈর্ঘ্য পীড়ন বাই অণু দৈর্ঘ্য বিকৃতি, তাই তো? তাহলে এই y ইকুয়ালস টু বলতে কি বোঝায়, এই অণু দৈর্ঘ্য পীড়ন মানে কি f বাই a, আর অণু দৈর্ঘ্য বিকৃতি বলতে কি বোঝায়, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবং যে ক্ষেত্রে এই স্মল এটা কি প্রাথমিক দৈর্ঘ্য, এবং ধরে নিলাম যে ডেল এল ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ধরলাম যে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে y মানে কি বোঝায়, ইয়ং গুণাঙ্ক, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, যেখানে y মানে কি f বাই a বাই বিকৃতি। ঠিক আছে? তাহলে এবার y ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে f বাই a, উপরে কি স্মল l, এখানে স্মল l মানে কি প্রাথমিক দৈর্ঘ্য, আর নিচে হবে ইনটু ডেল l। ডেল l বলতে কি বোঝায়, দৈর্ঘ্য বৃদ্ধি, তাই তো? ডেল l বলতে কি বোঝায়, দৈর্ঘ্য বৃদ্ধি। এবার দেখো, এবং তোমরা যদি এই লোহার রডকে, মানে সেম রড, যদি এই সেম রডকে, মানে এই এল দৈর্ঘ্যের রড, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত রডকে যদি স্মল টি যদি উষ্ণতা বৃদ্ধি করতাম, তবে ফ্রিলি, একদম ফ্রি ভাবে দৈর্ঘ্য বৃদ্ধি কত হতো আমরা কি জানি, L2 equals to L1, কত হয় 1 প্লাস গামা ইনটু T2 মাইনাস T1, তাই হয়। যে ক্ষেত্রে T2 মাইনাস T1, T2 মাইনাস T1 মানে কি ইন্ডিকেট করে, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এই L2 equals to L1 into 1 plus gamma T লেখা যাবে, সরি গামা কেন, মানে হবে আলফা। কেন আমরা কি করছি, আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করছি, মানে দৈর্ঘ্য করছি, তাই দৈর্ঘ্য মানে কি আসবে
অবশ্যই আলফা আসবে। তাহলে L2 ইকুয়াল টু কত হবে? L1 প্লাস L1 ইনটু আলফা টি। বলো তাই হবে কি হবে না? তাই তো, যে এটা কি, তাহলে L1 কি গুণ হবে, তাহলে L1 প্লাস L1 আলফা টি। এবার এক্ষেত্রে L1 বলতে কি বোঝায়? L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য মানে L, তাহলে লিখবো আমরা L2 ইকুয়ালস টু L প্লাস L আলফা টি। ক্লিয়ার? তাহলে এটা কি আছে প্লাস, তাহলে L2 মাইনাস L1 ইকুয়ালস টু কত? L আলফা টি। তাহলে বলো তো যে L1 কি প্রাথমিক, L2 কি অন্তিম দৈর্ঘ্য। তাহলে এই L2 মাইনাস L1, মানে এই L2 মাইনাস L1 মানে কি ইন্ডিকেট করছে? L1 ছিল, L2 হয়েছে, তাহলে L2 মাইনাস L1 মানে কি বোঝায়? দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এই যে L আলফা টি ইকুয়ালস টু মানে কি ডেল L মানে দৈর্ঘ্য বৃদ্ধি, তাই তো? তার মানে কি যে এই লোহার রডকে যদি ফ্রিলি ভাবে আমি যদি এক্সপানশন করতে দিতাম, তাহলে এক্ষেত্রে এই দৈর্ঘ্য বৃদ্ধির মানটা আসতো কত? L আলফা টি, যেটা আমরা বার করে নিলাম। তাহলে y ইকুয়ালস টু কত হবে? f ইনটু l বাই a ইনটু ডেল l। ডেল মানে কি? ডেল মানে হচ্ছে l আলফা টি। তাহলে এই l আর এই হচ্ছে কাটলো। তাহলে কে থাকবে? তাহলে থাকবে এখান থেকে তাহলে f ইকুয়ালস টু থাকবে y ইনটু a ইনটু আলফা ইনটু টি। কিন্তু আমাকে এখানে বার করতে কি বলেছে? পীড়ন। তাহলে পীড়ন বলতে কি বোঝায়? তাহলে পীড়ন বলতে বোঝায় যে f বাই a, তাই না? তাহলে a কি f তো আছে, a যদি ভাগ করে দিই তাহলে f বাই a মানে কে আসবে? y আলফা টি। তাহলে এই যে y আলফা টি মানে কি বোঝায়? ওই রডের মধ্যে উৎপন্ন তাপীয় পীড়ন কি y আলফা টি, তাই তো? এই f বাই a মানে কি আমাদেরকে ওর মধ্যে সৃষ্ট কি পীড়ন, যেটা কেন সৃষ্টি হয়েছে? তাপ দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে, ফলে এর নাম কি বলবো? তাপীয় পীড়ন। তাহলে তাপীয় পীড়নের মান কত আসলো? y আলফা টি, মানে y মানে ইয়ং গুণাঙ্ক, আলফা মানে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর টি মানে উষ্ণতা বৃদ্ধিগত হয়েছে। তাহলে তোমরা বললে যে তাপীয় পীড়ন কি, এবং এই তাপীয় পীড়নের রাশিমালা কত? y আলফা টি। এটা মানে কি বোঝায়? তাপীয় পীড়ন। আর এটা মানে কি বোঝায়? y a আলফা টি মানে কি f মানে কি? f মানে হচ্ছে এর মধ্যে যে পরিমাণে বল দিয়েও ধাক্কা মারছে। এই f বলতে কি বোঝায়? এই f বলতে বোঝায় যে এর মধ্যে কি ও কি পরিমাণ বল দিয়ে ধাক্কা মারছে। তাহলে এই f বাই a মানে পীড়ন কত? y আলফা টি। তাহলে তোমাদের এই কঠিনের তাপীয় প্রসারণ সংক্রান্ত যত থিওরি ছিল সব কমপ্লিট হয়ে গেল। তাহলে কি বললে? যে কঠিন পদার্থের ঘনত্ব তার উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, আর সঙ্গে তাপীয় পীড়ন কি এবং এই তাপীয় পীড়নের মান। তাহলে আশা করি বুঝতে পারলে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তরলের তাপীয় প্রসারণ নিয়ে। থ্যাংক ইউ।